Welcome back to our virtual class. As we told you before, today we are going to discuss some common errors in English. Here is a PowerPoint presentation for you. This has been prepared by me, Sri Shudipto Acharya and Sri Mustafa Habib. As usual, I'm going to speak in English. Benglish. তোমাদের আমি আগেই বলেছি যে ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার একটা বড় দিক হচ্ছে নিজের ভুলগুলো বুঝতে পারা এবং সেই ভুলগুলো খাতা জমা দেওয়ার আগে শুধরে নেওয়া। ইংরেজিটা আমাদের নিজেদের ভাষা নয়। যে ভুলগুলো আমরা করি তার মধ্যে কিছু হলো জানি না বলে ভুল করি, আর কিছু ভুল আছে যেগুলো আমরা জানি কিন্তু লেখার সময় খেয়াল করি না বলে ভুল করি। এই দু ধরনের কিছু ভুলের তালিকা আজকে তোমাদের সামনে পেশ করা হচ্ছে কিছু উদাহরণ সহযোগে। এবার আমরা কম্পিউটারের দিকে তাকাই। দেখো কি লেখা আছে, হাউ টু রিভাইজ ইয়োর পেপার। Some errors are specific to each writing type, some are general. কিছু ভুল নির্দিষ্ট কোনো রাইটিং টাইপের জন্য প্রযোজ্য, আর কিছু সাধারণ। Here is a list of general errors which may match yours. এখানে সাধারণ ভুলের একটা তালিকা দেওয়া আছে যেটা তোমার সাথে মিলে যেতে পারে। There may be a few more which carry your own trademark. এছাড়া আরো কিছু থাকতে পারে যেগুলো একমাত্র তুমিই করে থাকো। Try to make a list of these errors. এই ভুলগুলোর একটা তালিকা তৈরি করো and revise your writing accordingly. এবং সেই অনুসারে তোমার রাইটিং অর্থাৎ যে নির্মিতি তুমি পেশ করছো সেটা রিভাইজ করো বা সেটার ভুল শুধরে নাও। এবার আমরা পরবর্তী স্ক্রিনে চলে আসছি। সেন্টেন্সটা যতদূর সম্ভব অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাঁচে লেখার চেষ্টা করো। তবে আগেও বলেছিলাম যে সবগুলো বাক্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাঁচে নাও পড়তে পারে। ইট ইজ, দেয়ার ইজ, বা ধরো সাবজেক্টের সাথে বি ভার্ব বসিয়ে কিছু লেখা, সেক্ষেত্রে ব্যাকরণের ভাষায় বলা হয়ে থাকে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। রাম ইজ আ বয়, এখানে কমপ্লিমেন্ট ব্যবহৃত হচ্ছে, কমপ্লিমেন্ট টু ইজ। আর রাম প্লেস ক্রিকেট, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ছাঁচে লেখা হচ্ছে। যথাসম্ভব এই দুটো ছাঁচ ব্যবহার করলে বাক্যে ভুল কম হয়। অকারণ বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করলে বাক্যটা চটকে যেতে পারে। যেমন মাদার মেড ওমলেট, এখানে মাদার ওয়াজ মেড ওমলেট লিখলে মাকে ওমলেট বানানো হবে। এই উদাহরণ বহুবার তোমায় দেওয়া হয়েছে, ভবিষ্যতেও হয়তো আবার বলা হবে। আবার দেখো, রাবণ ওয়াজ কিল্ড না লিখে রাবণ কিল লিখলে কিন্তু রামায়ণের গল্পটা উল্টে যাবে। অর্থাৎ রাবণ অন্যকে মারল, রাবণকে মারা হলো না। বি ভার্ব অর্থাৎ সাবজেক্ট এবং তারপর ধরো ভার্বের
থার্ড ফর্ম দেওয়া আছে, মাঝখানে বি ভার্ব বসানো মানে আমরা জানি যে সেটা প্যাসিভ হয়ে গেল, অর্থাৎ কাজটা যাকে দিয়ে বাক্যটা শুরু করছি তার ওপর হচ্ছে। অমলেট ওয়াজ মেড, অমলেটের ওপর কাজটা হচ্ছে। দ্য হাউস ওয়াজ মেড, বাড়ির ওপর কাজটা হচ্ছে। ফুটবল ওয়াজ প্লেড, ফুটবলের ওপর কাজটা হচ্ছে। কিন্তু যদি ফুটবল প্লেড বলি তাহলে কিন্তু বাক্য পুরো চটকে গেল, তাতে মনে হতে পারে যে ফুটবল নিজেই খেলোয়াড়, সে খেলছে। অর্থাৎ বি ভার্ব কোথায় ব্যবহার করা প্রয়োজন কোথায় নয় এ সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা থাকা কিন্তু খুব জরুরি। এবার দেখো, সহজ ইংরেজি লিখতে গেলে বাক্য মোটামুটি 4 রকমের হবে যদি অ্যাক্টিভ ভয়েসে লিখি। প্রথমেই সেই বহুচর্চিত উদাহরণ, আই লাভ ইউ। কোনো কাজ করার ক্ষেত্রে, যেমন আই লাভের জায়গায় প্লে বসাও, ইউর জায়গায় ফুটবল বসাও। পাঁচু যদি কাজটা করে তাহলে পাঁচু রিডস ইংলিশ। এবার পাস্ট করলে লাভের জায়গায় লাভড, প্লেট জায়গায় প্লেট, কিন্তু মাঝখানে কিন্তু বি ভার্ব বসালেই বাক্য চটকে যাবে। দ্বিতীয় উদাহরণ, মাই নেম ইজ খান। ওই যে কমপ্লিমেন্ট ব্যবহার করা হলো, তমাল ইজ এ গুড বয়, ইকবাল ইজ এ গুড প্লেয়ার। এখানে এই ছাঁচটা অনুসরণ করা হচ্ছে। দেয়ার ইজ, দেয়ার আর, ওয়াজ, ওয়্যার কোনো কিছু আগে বা আছে বা ছিল বোঝাতে। দেয়ার ইজ এ ডগ, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, দেয়ার ওয়াজ এ মস্ক ইন দ্যাট প্লেস। এরকম ইট ইজ, ইট ওয়াজ কোনো কিছুর উল্লেখ করতে। ইট ইজ এ বয়, সরি, ইট ইজ এ বল, ইট ইজ এ টেম্পল, ইট ইজ 9 PM, ইট ইজ সামার, ইট ইজ হট। আমি আগেও এগুলো বলেছি, সময়, ঋতু, আবহাওয়া কিরকম, কারো উল্লেখ ইত্যাদি অনেক কিছুর ক্ষেত্রে ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। এবার দেখো ভার্বের ফর্মে আসছি। সাধারণত দু একটা ব্যতিক্রম আছে ঠিকই, কিন্তু সাধারণত টু প্লাস রুট ভার্ব। আমি ব্যক্তিগতভাবে ছাত্রদের সাথে রুট ভার্ব কথাটা ব্যবহার করি। অনেকে ফার্স্ট ফর্ম বলেন, অনেকে ইনফিনিটিভ বলেন। সোজা কথায় টু প্লাস মূল ক্রিয়া। তোমাদের কারো কারো টু এর পর আইএনজি, টু এর পর ইডি দেওয়া শব্দ, এগুলো বসানোর সমস্যা আছে, সেগুলো একটু খেয়াল করো। খাতা রিভাইজ করার সময় খেয়াল করবে টু প্লাস রুট ভার্ব, টু ছাড়া অন্য প্রিপজিশনের সাথে আইএনজি। এখন টু প্লাস রুট ভার্ব সর্বত্র হয় তা নয়, কিন্তু মোটামুটি ধরে নিতে পারো 99% ক্ষেত্রে এটা প্রযোজ্য। ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো ঠিক তোমরা সচরাচর লেখো না, আর যদি লেখো নিশ্চয়ই মাস্টারমশাই দিদিমণিদের চোখে এটা পড়বে, তারা তোমাদের সাবধান করে দেবেন। এবার দেখো মোডাল অক্সিলারি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। মাস্টটা লেখা হয়নি, মাস্টও এখানে প্রযোজ্য। আরও কিছু কিছু মোডাল অক্সিলারির মতো আছে, যেমন হ্যাভ টু। এগুলোর সাথে কি বসে? রুট ভার্ব, অ্যাক্টিভ ভয়েস লিখতে গেলে। লাইক উই হ্যাভ টু গো টু স্কুল, এভরি ডে উই হ্যাভ টু ডু
exercises, I can play hockey, we could repair the car, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট হোক, পাস্ট হোক, এমনকি ফিউচারের ক্ষেত্রেও যে এই যে উইল, শ্যাল, এগুলোও কিন্তু মডাল, এগুলোর সাথে সব সময় রুট ভার্ব বসবে যদি প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়। আর প্যাসিভ ভয়েস হলে মোডাল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। রাহুল স্যার শুড বি কিল্ড। Exercises should be done. English should be read. Hands must be washed. এবার দেখো কতগুলো ছোট ছোট ক্রিয়া যেগুলো আমাদের লেখায় ক্রমাগত আসে, মাঝে মাঝেই চলে আসে, সেগুলোতে অনেক সময় আমরা অকারণ বিভাগ ফেলে ভুল করে বসি। ডাই, এটা নিয়ে আগেও তোমাদের সাথে কথা হয়েছে, বিশেষ করে বায়োগ্রাফি রাইটিংয়ে ডাই বা যাই ব্যবহার করো না কেন, পাস ওয়ে, ব্রেড হেজ লাস্ট ইত্যাদি যাই ব্যবহার করো না কেন, কখনো প্যাসিভ নয়। পাঁচু মরেছিল, পাঁচু ডায়েট। মহাত্মা গান্ধী মরেছিলেন, মহাত্মা গান্ধী ডায়েট। হ্যাপেন, অকার, টেক প্লেস, এই তিনটে শব্দ সাধারণত ঘটা অর্থে ব্যবহৃত হয়। অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, কখনো মাঝখানে ওয়াজ হ্যাপেন্ড নয়। জিন্দেগিতে ওয়াজ হ্যাপেন্ড হয় না। Accident happened, accident occurred, accident took place. Go. He went to school, he goes to school. তবে হ্যাঁ, গোয়ের ক্ষেত্রে এবং কিছুটা হলেও কামের ক্ষেত্রে কখনো কখনো ইজ ব্যবহৃত হয়, তবে তোমাদের সেই রাস্তায় না যাওয়াই ভালো। রাহুল স্যার ইজ গন, দুটো মানে বোঝায়। এটা কিন্তু ঠিক ব্যাকরণগত দিক থেকে সঠিক তা নয়, এটা চল আছে বলে এটা মেনে নেওয়া হয়। রাহুল স্যার ইজ গন মানে রাহুল স্যার চলে গেছে, হাত জড়িয়েছে। আর নয়তো রাহুল স্যার ইজ গন, রাহুল স্যার সোজা ওপরে চলে গেছে। The teacher comes to class, এখানেও কোনো ইজের গল্প নেই। বিকাম, হওয়া, এখানেও ইজ বিকাম খুব ব্যতিক্রমী ক্ষেত্রে ব্যবহৃত হয়, তোমাদের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়। রিমেইন, স্টে, এগুলোর সাথে কখনো বিভাগ হবে না। যেমন ধরো এই করোনা আক্রান্ত যুগে, লকডাউন পিরিয়ডে, উই রিমেইন অ্যাট হোম, উই স্টে অ্যাট হোম, এখানে আর ইজ এসব কিন্তু চলবে না একদম। অ্যাপিয়ার বা সিন কোথায় ব্যবহৃত হয়? কাউকে কিছু দেখতে ওরকম লাগছে। রাহুল স্যার সিমস টু বি আ গরিলা উইথ আ beard. He appears to be, Pachu appears to be an honest fellow. এই যে appeared যাই বসাই না কেন, আগে কিন্তু কোনো বিভার্বের গল্প নেই। হি ইজ সিমড কখনো হবে না। হি সিমস পাস্ট করতে পারো হি সিমড। এবার এসো WH ওয়ার্ড, ইফ, ওয়েদার
ইত্যাদির ক্ষেত্রে। কোথায় লাগে খেয়াল করে দেখো, গল্পে মাঝে মাঝে লাগতে পারে, তার চেয়েও বেশি লাগে তোমাদের গ্রামারে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, বিশেষ করে যেখানে WH বিহীন একটা প্রশ্নের ন্যারেশন চেঞ্জ করতে হয়। ওয়েদারের জায়গায় ইফ লিখলেই চলে, এবং আমি সেটাই রেকমেন্ড করব, কারণ ওয়েদার বানানটা অনেকে গুলিয়ে ফেলে। ওয়েদার এবং ওয়েদারের একটা মিশ্র বানান তৈরি হয়, তুলনায় ইফ বানান ভুল করা খুব শক্ত, নিশ্চয়ই মানবে। এগুলোর আগে ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের অনেকেরই চোখ বুজে দ্যাট মেরে দেওয়ার একটা প্রবণতা থাকে। ধরো, পাঁচু said to ঘেঁচু, টুডে উই উইল প্লে ক্রিকেট, সেখানে দ্যাট আসবে। পাঁচু টোল্ড ঘেঁচু দ্যাট দে উড প্লে ক্রিকেট। কিন্তু পাঁচু said to ঘেঁচু, উইল ইউ প্লে ক্রিকেট, এখানে পাঁচু আস্কড ঘেঁচু, ইফ বা ওয়েদার আসবে এবং তারপর কিন্তু কোনো দ্যাট বসবে না, পরেও বসবে না, আগেও বসবে না। পাঁচু আস্কড ঘেঁচু দ্যাট, অনেকের এইখানে দ্যাট বসে যায়, সেটা বসবে না, সোজা পাঁচু আস্কড ঘেঁচু ইফ। 8 নম্বর ভুলটা খাতায় অহরহ পাওয়া যায়। ইটস IT'S কোথায় হবে আর শুধু ITS কোথায় হবে? IT'S মানে it is. This is an elephant. Its tail is long. এই ইটস কিন্তু ইহার, ITS অ্যাপোস্ট্রফি নেই। This is an elephant. It's very big. এখানে ইটিসটাকে ছোট করে ইটস করে দেওয়া হলো। IT'S হচ্ছে সংক্ষিপ্ত রূপ ইটিজের, কন্ট্রাক্টেড ফর্ম। এই ভুলটাও খাতা জমা দেওয়ার সময় ভালোভাবে দেখে নেবে, কারণ এই ভুলটা আমাদের প্রচুর হয়ে থাকে। 9 নম্বর ভুলটা, যেটা দেখবে আমি তোমাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ের সময় আলোচনা করেছি, বাক্যের সাবজেক্ট বা অবজেক্টের সাথে যদি একটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে আরেকটি ভার্ব বসাতে গেলে নন ফাইনাইট অর্থাৎ ইং বা পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। এছাড়া কোনো কমপ্লিমেন্ট থাকলেও তার সাথে আইএনজি বা পাস্ট পার্টিসিপল প্রযোজ্য হবে, কিন্তু কনজাংশন বা কমা ব্যবহার করলে আবার আরেকটি সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব লাগবে। উদাহরণগুলো খুব মন দিয়ে দেখো। প্রথম উদাহরণটা তোমাদের আমি আগে বলেছিলাম, আই স আ টাইগার। আই লাভ ইউর মতো আই স আ টাইগার, বাক্যটা কমপ্লিট হয়ে গেল। এবার ডান্স, যেহেতু বাঘটা নিজেই নাচছিল সেজন্য ডান্সিং। আই স আ টাইগার ডান্সিং। Right now you see Rahul sir teaching, or you hear Rahul sir speaking. দ্বিতীয়টা খেয়াল করো, I saw a tiger, এবার কিন্তু ইনজিওরিং হলো না, ইনজিওর্ড হলো, বা উন্ডেড লিখতে পারতাম। কেন? কারণ টাইগারটাকে ইনজিওর করা হয়েছে, টাইগার কিন্তু কাউকে ইনজিওর করেনি, তখন থার্ড ফর্মটা বসলো। Seeing পাঁচু, I stopped the car. পাঁচুকে দেখে আমি গাড়িটা থামালাম,
আই স্টপ দ্য কার সিইং পাঁচু, তাও লেখা যেত। কিন্তু যদি আমি লিখি আই স পাঁচু অ্যান্ড, তাহলে স্টপ দ্য কার। অর্থাৎ যদি মাঝখানে কোনো কনজাংশন এসে যায়, অ্যান্ড চলে এলো, অ্যান্ড বসাতে হবে না, শুধু তুমি কমা বসালে, তাহলেও কিন্তু দুদিকে দুটো সমাপিকা ক্রিয়া বসবে। আই স পাঁচু অ্যান্ড স্টপ দ্য কার। I saw my teacher and got down from the cycle. এবার দেখো কিছু অসমাপিকা ক্রিয়া যেগুলো আমাদের অহরহ ভাবতে হয় বা লিখতে হয়। খেতে, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। ঘুমোতে, টু স্লিপ। খেতে খেতে, while eating. খেয়ে, eating. নেচে, dancing. আবার খাওয়া, eating, নাচা, dancing. অর্থাৎ আইএনজি রূপটা দেখো এমনিতেই তো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। আই এম প্লেয়িং, শি ওয়াজ ডান্সিং, এই অর্থে ব্যবহৃত হয়। আবার ইট ইজ আ ডান্সিং ডল, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে হলো। ডান্সিং ইজ মাই ফেভারিট হবি, এখানে নাউন হিসেবে হলো। আবার ডান্সিং অন দ্য ফ্লোর, I got tired. Dancing for 2 hours, I got tired. অর্থাৎ নেচে হলো। ইটিং বিরিয়ানি, I felt very stuffy. সাঁটিয়ে বিরিয়ানি খেয়েছি, এবার আমার প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছে। ইটিং বিরিয়ানি, বিরিয়ানি খেয়ে। আবার ইটিং is my favorite pastime, or cooking is my favorite pastime. কিন্তু কোনো কিছু হয়ে যদি বলি তখন বিইংটা আগে আসবে, তারপর থার্ড ফর্ম। বিইং ইনজিওর্ড, I got out of the ground. Being happy, পাঁচু threw a party. অর্থাৎ কোনো কিছু করে তখন আইএনজি বসালে শুধু, আর কোনো কিছু হয়ে যদি হয় তাহলে বিইংটা আগে বসালে, তারপর ভার্বের থার্ড ফর্মটা বসালে, বা যে কোনো অ্যাডজেক্টিভ বসালে। টাইম, সময়। সময় বোঝাতে আনকাউন্টেবল নাউন অর্থাৎ প্লুরাল টাইমস হয় না। টাইম শব্দটা তোমাদের অনেক জায়গায় লিখতে হয়, এবং টাইমটা কিন্তু কোথায় প্লুরাল হচ্ছে, কোথায় কাউন্ট নাউন হচ্ছে, আর কোথায় আনকাউন্ট নাউন হচ্ছে, এটা একটু বোঝা দরকার। অনেকটা সময় বোঝাতে আ লং টাইম, কিন্তু কখনো মেনি টাইমস নয়। একবার, দুবার, তিনবার ইত্যাদি বোঝাতে টাইম কাউন্ট নাউন অর্থাৎ প্লুরাল টাইমস হবে, অর্থাৎ সেখানে মেনি টাইমস, বহুবার। আই স টাইগার মেনি টাইমস, বহুবার বাঘ দেখেছি, এই অর্থে হবে। কিন্তু দ্য টাইগার লুকড অ্যাট মি ফর আ লং টাইম, the tiger looked at Bhola grandpa for a long time, সেখানে কিন্তু many times নয়। 12 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। গোনা যায় এমন কিছু বোঝাতে some, a few, যেমন some boys or a few boys। কিন্তু যদি লেখো শুধু ফিউ, তখন কিন্তু বোঝাবে
প্রয়োজনের তুলনায় কম বা যৎসামান্য বা প্রায় কিছুই নয়। যেমন রাহুল স্যার হ্যাজ আ ফিউ স্টুডেন্টস, কিছু ছাত্র আছে। কিন্তু যদি তুমি বলো রাহুল স্যার হ্যাজ ফিউ স্টুডেন্টস, তার মানে কিন্তু বোঝালো যে রাহুল স্যারের ছাত্র ওই দুটো একটা হবে বা প্রায় বা নেই। ফিউ এবং সাম দুক্ষেত্রেই হতে পারে, কিন্তু ফিউটা প্রযোজ্য হচ্ছে কাউন্ট নাউনের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলোকে গোনা যায়। আর গোনা যায় না সেগুলোর জন্য কি হবে? সেগুলোর জন্য হচ্ছে অল্প কিছু বোঝালে, অল্প খানিকটা বোঝালে আ লিটল, আর প্রায় নয় বা যৎসামান্য বোঝালে লিটল। ধরো তুমি আমাকে বললে স্যার ফুচকা খাবো, আমি মানি ব্যাগ হাতড়ে দেখলাম 2 পয়সা আছে, খাওয়ানো যাবে, একটা আধটা হয়ে যাবে। তখন বললাম ওকে, আই হ্যাভ আ লিটল মানি। কিন্তু যদি বলি সরি আই হ্যাভ লিটল মানি, তার মানে কিন্তু ট্যাঁকে তেমন কিছু নেই ফুচকা খাওয়ানোর মতো, বা ট্যাঁক ফাঁকা। এছাড়া আরেকটা এখানে লেখা নেই, সেটা হলো পিপল, PEOPLE। পিপল শব্দটা তোমরা বহু জায়গায় ব্যবহার করো, কিন্তু খেয়াল করো না যে পিপল প্লুরাল নাউন কিন্তু, অর্থাৎ পিপলের সাথে আর বসে। পিপল আর হ্যাপি, পিপল আর আনহ্যাপি, people do not enjoy the lockdown, people does not হবে না কিন্তু। এই কটা আমি আপাতত তোমাদের বললাম, হয়তো ভবিষ্যতে সুযোগ পেলে আরও কিছু এসব নিয়ে আলোচনা হবে। তবে আবার এই তালিকা যদি বড্ড বড় করে ফেলি তাহলে আবার সামলাতে অসুবিধে। আপাতত এই কটা থাকুক। তোমরা যেখানেই যা লিখছো, যে কোনো রকমের রাইটিংয়ের ক্ষেত্রে খানিকটা গ্রামারের দিকটাও সাহায্য করবে, খানিকটা তোমাদের SAQ VSAQর দিকেও সাহায্য করবে। এই ভুলগুলো যাতে না হয় সেগুলোর দিকে ভালো করে খেয়াল রাখো। বিশেষ করে প্যারাগ্রাফ রাইটিং এবং স্টোরি রাইটিং, যেখানে খুব বেশি ছক কাজ করে না, অনেকটাই তোমাদের নিজের থেকে লিখতে হচ্ছে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরের দিন আমরা তোমাদের সাথে আলোচনা করব প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফস নিয়ে, অর্থাৎ যে প্যারাগ্রাফে বিভিন্ন ধরনের সাধারণ সমস্যার আলোচনা আছে। যেমন ধরো পলিউশন, সাউন্ড পলিউশন, ল্যাক অফ লাইব্রেরি ফেসিলিটিস, এই ধরনের সমস্যাগুলো নিয়ে কিভাবে একটা প্যারাগ্রাফ তৈরি করা যায় নিজেদের সীমাবদ্ধতা সত্ত্বেও, সেটা নিয়ে পরের দিন আলোচনা হবে। আমার ফোন নাম্বার তোমাদের আমি আগেই জানিয়েছি, 9830033131, 9830033131। এর মাধ্যমে তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন আমাকে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে। এছাড়াও তোমাদের যদি এ ধরনের লেখালেখি কিছু দরকার হয়, আমি তোমাদের নিঃশর্তে সেগুলো পাঠিয়ে দেব। শুধু আমাকে জানাবে আমার এই অনুষ্ঠানটি বা আমার এই পরিবেশনাটি তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থেকো। আর সেই পুরনো কথা, স্টে অ্যাপার্ট, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। This is the mantra of the hour. Thank you.